টানা ৮ ম্যাচে আনবিটেন থাকা দলটা সর্বশেষ ৩ ম্যাচে পরাজিত হলো। রাজশাহীর কাছে পরপর ২টি ম্যাচ এবং চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হলো সর্বশেষ ম্যাচটা। এবং যে দলটা নিয়ে একটা সম্ভাবনাময় একটা জায়গা তৈরি হয়েছিল যে পয়েন্ট টেবিলের টপার হিসেবে গ্রুপ পর্ব শেষ করবে, সেই দলটা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দিহান। এবং সেই দলটারই কথা বলতেছি, যে দলটার নাম হচ্ছে রংপুর রাইডার্সের এমন পারফরমেন্স নিয়ে কিন্তু দর্শক মানে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে। তো রংপুর রাইডার্সের এমন পারফরমেন্স কেন হচ্ছে, দলটা কোথায় বারবার ব্যাকফুটে চলে যাচ্ছে, দলটার কোন জায়গাগুলো নিয়ে কাজ করলে দলটা আরও ভালো কিছু করতে পারবে, তো আমরা সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। তো রংপুর রাইডার্স কিন্তু প্রথম যে 8টা ম্যাচ জয়লাভ করে, প্রথম 6টা ম্যাচে কিন্তু অ্যালেক্স হেলস হচ্ছে রংপুর রাইডার্স দলের সঙ্গে ছিলেন। এবং অ্যালেক্স হেলস ইংল্যান্ডের এই ওপেনার কতটা বিধ্বংসী সেটা কিন্তু ইতিমধ্যে যারা ক্রিকেট ফলো করে তারা ভালো করে জানে। তো সেই জায়গাটাতে যদি আমরা প্রথম 2টা ম্যাচ খেয়াল করি, 2টা ম্যাচে কিন্তু অ্যালেক্স হেলস সেরকম কোনো রান করতে পারেনি। কিন্তু প্রথম 2টা ম্যাচে যদি অ্যালেক্স হেলস রান নাও করতে পারে, ইফতেখার এবং খুশদিল শাহ কিন্তু ভালো একটা পারফরমেন্স করে গেছেন, ভালো একটা কিন্তু কন্ট্রিবিউট করে গেছেন মিডিল ওভারগুলোতে। সেখানে আমরা যদি দেখি সিলেটের বিপক্ষে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু ইফতেখার এবং খুশদিল শাহ, ইফতেখার কিন্তু 42 বলে 47 এবং খুশদিল শাহ কিন্তু 16 বলে 21 রান করেন। এবং নুরুল হাসান সোহানের কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং টাচ ছিল 24 বলে 41 রানে। তারপরে যদি আমরা রংপুর ঢাকার ম্যাচটার কথা চিন্তা করি, সেখানে কিন্তু রংপুর কিন্তু 40 রানে জয়লাভ করে। সেই ম্যাচটা কিন্তু সাইফ হাসানের যেমন একটা 33 বলে 40 রানের নক ছিল, ঠিক তেমনইভাবে ইফতেখারের কিন্তু 38 বলে 49 রানের একটা নক ছিল। এবং খুশদিল শাহ 23 বলে 46 এবং নুরুল হাসান সোহানের অসাধারণ একটা ফিনিশিং কিন্তু ছিল 11 বলে 25 রানের। আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম ম্যাচগুলো যদি একের পর এক পর্যায়ক্রমে দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু অ্যালেক্স হেলস যে পরে 4টা ম্যাচে তিনি ছিলেন, সেই 4টা ম্যাচে কিন্তু 3টার অ্যালেক্স হেলসের ভালো একটা কন্ট্রিবিউট ছিল এবং ভালো একটা রোল কিন্তু তিনি প্লে করেছিলেন। সেখানে যদি দেখি বরিশালের বিপক্ষে যে রংপুর জয়লাভ করে নিল তৃতীয় ম্যাচটাতে, সেখানে 8 উইকেটে কিন্তু জয় তুলে নেয়। সেই ম্যাচটা কিন্তু অ্যালেক্স হেলস 41 বলে 49 রানের একটা ইনিংস খেলেন, সাইফ হাসান কিন্তু 46 বলে 62 রানের একটা ইনিংস খেলেন। যে ম্যাচটাতে 15 রানের মধ্যে কিন্তু 2 উইকেট হারিয়ে বসে, যদিও ম্যাচটা অনেকটা লো স্কোরিং ম্যাচ ছিল। তারপরে যদি আমরা দেখি সিলেটের বিপক্ষে যে ম্যাচটা ছিল অনেকটা বিগ ম্যাচ বলতে পারেন, 205 রান করেছিল সিলেট স্ট্রাইকার, সেই ম্যাচটা কিন্তু 210 রান করে এবং 8 উইকেটে একটা বড় জয় তুলে নেয় রংপুর রাইডার্স। যে ম্যাচটাতে 2 রানের মধ্যে প্রথম উইকেটটা হারায় কিন্তু। তো রংপুর রাইডার্সের বারবার যে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো কলাপস করে এবং ওপেনিং স্লটটা যে বারবার রংপুর দলটাকে ভুগিয়েছে, তারপরেও যে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান যে সেই জায়গাটাতে যে ভালো একটা দায়িত্ব নিয়ে যে দলটাকে টেনে নিয়ে গেছে, সেই কারণে কিন্তু রংপুর রাইডার্স আজকে বিপিএলের টপার দল হিসেবে কিন্তু জায়গা করে নিয়েছিল। তো সেই জায়গায় যদি অ্যালেক্স হেলস সেই ম্যাচটাতে দেখি 56 বলে 113 রানের কিন্তু একটা ইনিংস খেলেন এবং সাইফ হাসান কিন্তু 49 বলে 80 রানের একটা ইনিংস খেলেন। তো এই জায়গায় সাইফ হাসান এবং অ্যালেক্স হেলসের মধ্যে যে একটা যুগলবন্দি যে একটা পার্টনারশিপগুলো বারবার তৈরি হচ্ছিল, সেখানে সাইফ হাসান যখন একটা তার উইকেটে স্ট্রাইক প্রান্তে থাকা বা নন স্ট্রাইক প্রান্তে থাকা অবস্থায় তার সঙ্গী যখন তাকে একটা ভালো সাপোর্ট দিচ্ছিল, তখন কিন্তু সাইফ হাসান ওই জায়গায় একটা ভালো একটা ইন্সপায়ার হওয়ার মতো একটা স্কোর কিন্তু তিনি বারবার খেলতেছেন। তার প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হচ্ছিল এবং সাইফ হাসান কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু রান পাচ্ছিলেন। কিন্তু অ্যালেক্স হেলস যখন রংপুর দল থেকে চলে গেলেন, তখন কিন্তু সাইফ হাসান কিন্তু একদম ফর্মহীন হয়ে পড়লেন এবং রংপুর দলের আজকের যে অবস্থান বিপিএল 2025-এর, সেই অবস্থানের পিছনে কিন্তু 6 থেকে 7 জন খেলোয়াড়ই কিন্তু সেই জায়গাটাকে ধরে রেখেছিলেন। আপনি যদি ব্যাটসম্যানের দিক খেয়াল করেন, সেখানে সাইফ, অ্যালেক্স হেলস, ইফতেখার, খুশদিল এবং এই 4 জন প্লেয়ার কিন্তু ব্যাটিং অর্ডারের যে দায়িত্বটা সেটা কিন্তু পালন করে আসতেছিলেন। সেই খুশদিল শাহ কিন্তু আপনি যদি দেখেন যে ষষ্ঠ এবং সপ্তম ম্যাচে খুশদিল শাহর যে 91 এবং 115 রানের পার্টনারশিপ এবং মিডল ওভারে যে দায়িত্বটা পালন করা দরকার, স্ট্রাইক রোটেট করে রান রেটটা ঠিকভাবে রেখে উইকেট না হারিয়ে রানটাকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়া, সেই দায়িত্বটা কিন্তু ঠিকঠাক মতো পালন করেছে খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ। এবং আমরা যদি অষ্টম ম্যাচটার দিকেও খেয়াল করি, সর্বশেষ যে ম্যাচটা রংপুর জয়লাভ করে, সেখানেও কিন্তু খুশদিল শাহর 28 বলে 59 রানের একটা কিন্তু ভালো একটা নক ছিল। তো আপনি
মানে যে বিষয় আলোচনা করেন না কেন, যে ইফতেখার এবং খুশদিল শাহ এবং হচ্ছে অ্যালেক্স হেলস, সাইফ হাসান, এবং আপনি বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি চলে যান, নাহিদ হাসান প্রথম ম্যাচগুলোর দিকে যেভাবে তিনি যে স্পেলগুলো করেছিলেন, যেভাবে তিনি উইকেটগুলো নিয়েছিলেন, যেভাবে তিনি ইকোনমিক্যাল বল করেছেন, কিন্তু পরবর্তীতে নাহিদ রানা কিন্তু সেই জায়গাটাতে সেরকম কিন্তু বলের কিন্তু তিনি ভেরিয়েশন আনতে পারতেছিলেন, সেভাবে কিন্তু সেই পারফর্মটা করতে পারতেছে না। কিন্তু আকিব জাভেদ অসাধারণ কিন্তু বল করে যাচ্ছেন, এবং শেখ মেহেদী। তো সেই জায়গায় হচ্ছে আপনার ওপেনিং স্লোটটা নিয়ে কিন্তু রংপুর রাইডার্স খুবই বেশি চিন্তিত। আপনি যেটা বলেন না কেন, স্টিভেন টেইলর বিদেশি কোটায় খেলতেছেন, কিন্তু 6টা ম্যাচে তার রান কিন্তু অনলি 72, এবং সেখানে সর্বোচ্চ স্কোর কিন্তু 39। তো স্টিভেন টেইলর এই জায়গাটাতে বড় একটা কিন্তু মানে বলবো রংপুরকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। আর টপ অর্ডার ব্যাটসম্যান যখন বারবার কলাপস করতেছে, তখন কিন্তু এই পুরো ইফেক্ট কিন্তু হচ্ছে দলটার উপর পড়তেছে, এবং পরের ব্যাটসম্যানগুলো সেই কিন্তু আত্মবিশ্বাসটা আর পাচ্ছে না, বা সেই প্রভাবটা পড়ার কারণে কিন্তু তারা কিন্তু বড় স্কোর থেকে অনেকটা দূরে সরে আসতেছে, সে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারতেছে না। তো সেই জায়গায় যদি আমরা দেখি, বারবার ওপেনিং স্লোটটাতে কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছিল। আপনার স্টিভেন টেইলরকে ব্যবহার করা হয়েছিল, আপনার সৌম্য সরকারকে বলেন, তৌফিক হাসানকে বলেন, তারপরে আপনার হচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী অধিনায়ক আইজুল হাকিম তামিমের কথা যদি বলেন, ইরফান শুক্রের কথা বলেন, সেভাবে কিন্তু সেই দায়িত্বটা কেউ নিতে পারেনি। তো সেই জায়গাটাতে রংপুর অনেকটা ব্যাকফুটে। তো যদি রংপুর পরবর্তীতে যদি ওপেনিং স্লোটে যদি কেউ দায়িত্ব পালন করতে না পারে, ওপেনিং স্লোটটাতে যদি কেউ রানে ফিরতে না পারে, এবং মিডল ওভারে যদি কেউ ভালো একটা জুটি তৈরি করতে না পারে, তো তাহলে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচগুলা কতটুকু ভালো ফল হবে সেটা কিন্তু অনেক বড় একটা সন্দিহানের জায়গা। এবং রংপুর রাইডার্স যখন 11 ম্যাচ খেলে 16 পয়েন্ট, এবং পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনটা ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু জনমনে একটু প্রশ্ন। আপনি যদি দেখেন যে এখানে চট্টগ্রাম কিংসের কিন্তু এখনো 2টা ম্যাচ বাকি আছে, তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে 12। তাদের যদি আপনি রান রেট দেখেন, তাদের +1 পয়েন্ট হচ্ছে কিন্তু 0.68, আর এখানে কিন্তু রংপুরের কিন্তু রান রেটের পয়েন্ট কিন্তু হচ্ছে +0.861। তো সেই দিক থেকে যদি রংপুর পরের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে খুলনার বিপক্ষে, সেই ম্যাচটা যদি পরাজিত হয়, আর চট্টগ্রাম যদি পরের 2টা ম্যাচ যদি জয়লাভ করে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের টপ পার দ্বিতীয় পজিশনটা কিন্তু চট্টগ্রামের দখলে চলে যাবে। তাহলে রংপুর কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনটাও হচ্ছে হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু রংপুর একটা বড় মানে সুযোগ কিন্তু হাতছাড়া করবে।